এই হচ্ছে সেই মার্কেট গরম করে দেওয়া ডিভাইস রেডমির টার্বো সিরিজের স্মার্টফোন টার্বো 5 নিয়ে কথা বলছি। রেডমি টার্বো 4 প্রো এই স্মার্টফোনগুলো যে লেভেলের জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে, মানে এখনো মুড়ির মতো জাস্ট সেল হচ্ছে। সেই জায়গায় রেডমি টার্বো 5 কি করছে? অনেকে হয়তো অলরেডি এই স্মার্টফোনটা ব্যবহার করছেন এবং এটাও জানেন স্মার্টফোন আমাদের কাছে 1 মাসেরও বেশি সময় আগে এসেছে। তো আমরা দীর্ঘদিন ব্যবহারের পরে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। এই হচ্ছে ডিভাইস যা আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। আপনারাও তাদের কাছে পাবেন ঢাকার বাইরে, এমনকি আপনি সরাসরি অনলাইন থেকেও পারচেস করতে পারেন তাদের ওয়েবসাইট থেকেই। ডেসক্রিপশনে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম। ফার্স্ট অফ অল খুবই সলিড বিল্ড এবং সাইজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ বড় সড়ো ফোন না, আবার মানে একেবারে ছোটও না, খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ। বডি ফ্রেমে অ্যালুমিনিয়ামে তৈরি, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে, খুব একটা দেখা যায় না আসলে। আর এই সাদা কালারটা সত্যি বেশ বোল্ড অ্যান্ড সুন্দর লাগছে দেখতে। এটা IP68 and 69K রেটিং রয়েছে। আপনি চাইলে পানিতে ভিজাতে পারেন, কোনো সমস্যা নেই। 3.5mm হেডফোন জ্যাক নেই এতে, এটা মাথায় রাখতে পারেন। আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে এখানে, যে জিনিসটা কাজে লাগে আমাদের। ফোনের ডিজাইন অ্যান্ড হ্যান্ডফিল নিয়ে সত্যি আমি সন্তুষ্ট, তবে প্রিভিয়াস জেনারেশন থেকে খুব যে আহামরি চেঞ্জেস আসছে ব্যাপারটা ঠিক সেরকম না। অলরাইট, ডিসপ্লেতে আসলে আপনারা 6.59 ইঞ্চের একটা প্যানেল পাবেন, যেখানে আপনারা আরও বড়সড় ডিসপ্লে দেখে হয়তো এখন অভ্যস্ত। তো 6.59 ইঞ্চের এই প্যানেলটা 120 হার্টজ হাই রিফ্রেশের দিতে পারে এবং এটার বেজেল অ্যান্ড চিন এরিয়া দেখুন যথেষ্ট ন্যারো লাগছে এবং এটা সিমেট্রিক্যাল হওয়ার ফলেই দেখতে আরও বেশি ভালো লাগবে। টপ সেন্টারে 5 হোল কাট আউট রয়েছে। 120 হার্টজ পর্যন্ত আমাদের টেস্টিংয়ে বা আমরা যে এতদিন ব্যবহার করছি আমাদের কাছে একদম সবসময় ঠিকঠাকভাবে পুশ করতে আমরা দেখেছি। 90 to 120 হার্টজ এর মাঝে ওঠানামা করে, কিছু অ্যাপের ক্ষেত্রে আর কি 90 থেকে লক হয়, বাট এটা মানে আপনার কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। HD10+ সাপোর্ট রয়েছে, ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে। 3500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। হয়তো এখনকার দিনে আপনি 6000 নিটস শুনে অভ্যস্ত, 4000 5000 এরকম, সেই জায়গায় কম মনে হলেও এটা আউটডোরে দেখতে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, এমনকি ডিরেক্ট সানলাইটও ভিজিবল, আপনি চালাতে পারবেন খুব সহজেই। তাছাড়া টাচ রেসপন্স ভালো, আর কালারটা একেবারে আমি একুরেটের কাতারে রাখবো না, বরং একটু একটু ভাইব্রেন্ট কালার দেয়। তো মাল্টিমিডিয়া কনজাম্পশন কিংবা গেমিং যারা করবেন তাদের কাছে আই থিঙ্ক যে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো লাগার কথা। সবচেয়ে ভালো বিষয় হলো ডিসপ্লেটা খুবই রেসপন্সিভ। এই যে এতদিন আমাদের কাছে আছে, ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমরা সন্তুষ্ট এবং মানে সে জায়গায় কোনো ধরনের আমি আসলে কমপ্লেন রাখবো না। তবে ক্যামেরার কি অবস্থা? রিয়ারে দুইটা শুটারে আছে, দুইটাই কাজের। 50 মেগাপিক্সেলের মেইন অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এটা হলো সনি LYT600, যেখানে OIS রয়েছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার। তো এটা প্রপার লাইটিং কন্ডিশনে দেখা যায় শার্পনেস, ডিটেল অন পয়েন্টে রাখতে পারে। কালারটা একটু টুইকটেড, তবে এটাকে অবশ্যই ক্যামেরার জন্য সেরা ফোন বলা যাবে না এবং এটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না, বরং পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস, যে কারণে আমরা এখানে টেলিফটো আশা করেও সেটা পাচ্ছি না, কিছু করার নেই। বাট যেটা হয়, প্রপার লাইটিং কন্ডিশনে যদি এটা দিয়ে ছবি নেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ব্রাইট অ্যান্ড শার্পনেস, ডিটেলও ভালো থাকছে। তবে কিছুটা ওভার কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে যখন কিনা লো লাইটের দিকে নেন। নাইট মোডে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয় ঠিকই, কিন্তু একটু সফট লাগবে আর কি। এখন যদি বলেন ভাই অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টে কি আমি আরেকটু ভালো ক্যামেরা স্মার্টফোন দেখতে পাই, হ্যাঁ ওটা খুঁজলে পাওয়া যাবে। যেমন অনারের ফোনে আপনি আরেকটু বেটার ক্যামেরা দেখতে পারেন। ভিভোর বোধহয় কিছু ফোন পাওয়া যেতে পারে যেগুলোতে ভি সিরিজের, যেগুলোর ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার মনে হবে আর কি। যেটা মনে হয়েছে শ্যাডোর দিকে মূলত এটা একটু ডিটেল কম ধরতে পারে। অন্যদিকে আলট্রাওয়াইড শুটারটা এইটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে। আমরা ধরুন 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটেও যদি কোনো আলট্রাওয়াইড শুটারযুক্ত স্মার্টফোন পাই, সেগুলোর সাথে ইজিলি কম্পেয়ারেবল। ইভেন এটার প্রিভিয়াস জেনারেশনের সাথেও কম্পেয়ার করতে গেলে আমি ওখানে ইম্প্রুভমেন্টের জায়গায় দেখি না, আসলে অলমোস্ট সেম দেখছি। যেখানে আমি বলবো আলট্রাওয়াইড দিয়ে আপনারা ডে লাইটেই ছবি নেওয়ার ট্রাই করুন বা একটু প্রপার লাইটে নেওয়ার ট্রাই করুন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু রেডি টাইপের ছবি দেয়, মানে ফেসটাকে একটু গ্লো করে, একটু সফট করে। আপনি সব কিছু অফ করে রাখলেও দেখবেন যে ফেসটাতে একটা স্মুথনেস অ্যান্ড ব্রাইট করার একটা প্রবণতা আছে, এটা দেখতে ভালো লাগে। কিন্তু ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মেইন ক্যামেরার মতো ততটা ওয়াইড না এখানে আর কি, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম স্মার্টফোনে খেয়াল করি। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। এখানে 1080p 60 fps সর্বোচ্চ। ভিডিও কোয়ালিটি আমার কাছে বিলো অ্যাভারেজ লাগছে এই প্রাইস পয়েন্টের। যেমন কালার টোনটা ঠিক নেই, তাছাড়া বেশ কিছুটা সফট, কারণ আপনি 1080pতে রেকর্ড করছেন। আর সাউন্ডটা এখানে রেকর্ড হচ্ছিল। মাইক্রোফোন কোয়ালিটিটা ভালো, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরায় যদি আমি 4K পেতাম সেটা আসলে আরও বেশি কাজের হতো। এনিওয়ে, ব্যাক ক্যামেরায় আপনারা আবার 4K 60 fps পাবেন। এইটার ভিডিও যথেষ্ট স্মুথ, তবে এক্সপোজার কন্ট্রোলিংয়ে একটু টাইম নেয়, কিছুটা জিটারিং আপনি লক্ষ্য করতে পারেন যদি হেভি মুভমেন্ট থাকে। এছাড়া মোটামুটি ডিটেলড একটা ভিডিও দিতে পারছে। আর মেইন ক্যামেরা ভিডিওর কালারটা কিছুটা টুইকটেড লাগবে আপনাদের কাছে। যদিও এই সেটআপে আমরা কোনো টেলিফটো পাইনি, তবে দুটো ফোকাল লেন্থে আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন, 26 and 35। 35টা দেখতে বেশি ভালো লাগে, সেক্ষেত্রে বডি শেপটা পারফেক্ট আসে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও তখন আরও বেশি ন্যাচারাল মনে হয়, কিন্তু একটু সফট লাগে। কালারটাও একটু টুইকটেড, একটু ভাইব্রেন্টের দিকে নিয়ে প্রেজেন্ট করে, যেটা দেখতে অবশ্য ভালোই লাগে।
সব মিলে যেটা মনে হয় এই স্মার্টফোনটা ক্যামেরাতে খুব আহামরি ফোকাস দেয়নি, এবং ক্যামেরার জন্যই যদি আপনি অ্যারাউন্ড 40K কোনো একটা ডিভাইস কিনতে চান সেই ক্ষেত্রে একদম সরাসরি এটা না দেখা ভালো হবে। এটার কারেন্টলি প্রাইস রয়েছে 41,499 টাকা। আচ্ছা, আমরা যদি চলে আসি পারফরমেন্সে, যে কারণেই হয়তো আবার কিনবেন, স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করে HyperOS 3 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। ওরা এখানে তিনটা আপডেট দিবে, আই মিন মেজর আপডেট তিনটা পাবেন, তিনটা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে আপনার ডিভাইস। মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 রয়েছে, আর UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। 12-16 দুইটা ভ্যারিয়েন্টে পাবেন আপনারা র্যামে, আর স্টোরেজ ভ্যারিয়েন্ট মার্কেটে এখন অ্যাভেলেবল 256টাই বেশি, 512 জিবির আর একটা ভ্যারিয়েন্ট রয়েছে আর কি। যেহেতু এই ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টের, বেশ কিছু জায়গায় আপনারা চায়নার ছোঁয়া পাবেন, ইউএই এর মাঝেও রয়েছে, যেগুলোকে সরাতে পারবেন না, বাট ব্লোটার যেগুলো আছে এগুলোকে ইনস্টল করে নেবেন, সেক্ষেত্রে আর একটু ক্লিন ভাইব পাওয়া যাবে। তবে এই ফোনের নেটওয়ার্ক রিসিপশন কিংবা ম্যাপিং বা অন্য নোটিফিকেশন ডিলে জনিত এই ধরনের প্রবলেম আমরা ওই আহামরি লেভেলে ফেস করিনি, বাট নোটিফিকেশনের ব্যাপারটা মাথায় রাখবেন, এই ধরনের চাইনিজ ফোনে কখনো না কখনো কিছুর ইস্যু দিবে। একটু ডিলে আছে, সোজা কথা, নোটিফিকেশনের ডিলে আছে, হ্যাঁ এটাতেও আছে, ডিলে মোটামুটি আছে বেশ কিছু নোটিফিকেশন, সেটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ক্ষেত্রে আপনারা সামটাইমস ডিলে লক্ষ্য করতে পারেন, দেখবেন যে আসছে মেসেজ বাট আপনাকে পপ আপ দেয়নি বা সাউন্ড করেনি, এই প্রবলেমটা ফেস করতে পারেন। কিন্তু নেটওয়ার্ক রিসিপশন অ্যান্ড সেম্যাপিংয়ে সেখানে কোনো প্রবলেম নেই। তবে যারা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো কেনে তারা সাধারণত এই সমস্ত ব্যাপার জেনে শুনে বুঝেই কেনে। আচ্ছা, ফোনটা হ্যাঁ ডে টু ডে লাইফে ব্যবহার করতে গিয়ে যদি হেভি টাস্কিং করেন, হেভি ইন্টারনেট ব্যবহার করছে, অথবা আপনি ডাটা কানেকশনে ব্যবহার করছেন কিন্তু সে জায়গায় খুব একটা ইন্টারনেট ভালো না, সেক্ষেত্রে মোটামুটি ভালোই হিট জেনারেট করে অ্যান্ড বডি ফ্রেমটাতে ফিলটা বেশি দেয়, যেহেতু মেটাল বিল্ড, যার ফলে হাতের মাঝে আপনি আরেকটু বেশি ফিল পাবেন। পারফরমেন্স ড্রপ করার মতো কোনো ইস্যু আমরা ফেস করিনি। আমরা ইভেন গেমিং টাইমেও দেখলাম ভালোই রেজাল্ট দিচ্ছে। যেমন গেনশন ইম্প্যাক্ট 30 মিনিটস গেম প্লের ক্ষেত্রে যদি বলি, আমরা 60 FPS ট্রাই করি, 59+ FPS অ্যাভারেজে ধরে রাখতে পারছিল, যা অবশ্যই এই স্মার্টফোন থেকে ভালো আউটপুট বলা যেতে পারে, এবং হিট জেনারেট করছিল 39-41 এর মাঝেই। ডিসপ্লে সাইডটা তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করে, যেটা মনে হলো আর কি। আর এখানে পাওয়ার কনজাম্পশন রেটটা ছিল এরকম 4.5 ওয়াটের মতো, গেনশন ইম্প্যাক্টটা একটু ব্যাটারি বেশি টানে আর কি। অন্যদিকে পাবজির ক্ষেত্রে 120 FPS-এ অলমোস্ট স্ট্যাবল একটা রেজাল্টই দেয়। তবে রেকর্ডিং অন করে নিয়ে গেম প্লের ক্ষেত্রে ফোনের উপরে কিছুটা প্রেশার দেয়, সেই ক্ষেত্রে ফ্রেম রেট আরেকটু নিচ দিকে আসে। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল, এই গেম আমরা স্মার্টফোনটিতে প্লে করি এবং অবশ্যই সেটা স্মুথ রেজাল্ট দেয়। তাছাড়াও আমরা ক্যাপকাট ট্রাই করছিলাম, অনেকে হয়তো ভিডিওটি এডিট করতে পারেন, ক্যাপকাট ঠিকভাবে রান করতে পারছে, ইজিলি রান করতে পারছে। মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দেয়, অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে ফাস্ট, আর আপনার কাছে ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসের মতো একটা ফিল আসবে। এই স্মার্টফোনে যে এসওসি বা যে পারফরমেন্সটা আমরা পাচ্ছি সেই জায়গা থেকে, তাতে আমার মনে হয় বরং এটা 40-এর নিচে যদি চলে আসে, খুব স্ট্যান্ডার্ড একটা জায়গা থেকে আসলে বিলং করবে। দেখা যাক কতটুকু দাম কমে। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো, অনেক নামি দামি ফোনের চাইতেও আমার কাছে মনে হয়েছে এটা লাউডনেস অ্যান্ড ক্লারিটি যথেষ্ট ভালোই দিচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, ফাস্ট অ্যান্ড একুরেট। তারপরে ব্যাটারিটা বড় সড়ো পেয়ে যাবেন, সিলিকন কার্বন, 7560 mAh অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। আপনি 27 ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজিও পেয়ে যাবেন এতে। 10 মিনিট চার্জে দেখলাম এটা 25% পর্যন্ত, অলমোস্ট 23-25% পর্যন্ত নিয়ে আসে, যথেষ্ট ফাস্ট চার্জ করতে পারে। এবং আমাদের এটা ফুল চার্জ করতে সময় লেগেছে 63 মিনিট, 0 to 100%। এসওটি ভালো পাবেন, 8 ঘন্টা প্লাস বা তারও একটু বেশি পেতে পারেন। যারা কিনা হেভি ইউজার, একেবারে মানে ধুমধামাক্কা ইউজার, তারা ইজিলি একদিন ব্যবহার করার পরও দেখবেন 20% আইদার 30% অবশিষ্ট রয়েছে, যেটা ডেফিনেটলি ভালো। আর একটা জিনিস বলা উচিত, ক্যামেরার পাশে একটা রেড টিন্ট করা আছে হালকা, এটা দেখতে কিন্তু সুন্দরই লাগে আর কি। আচ্ছা, তো প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছু জায়গায় আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি, এটা ঠিক। যেমন ধরুন ব্যাটারিটা বেড়েছে, আগেরটা বোধহয় 6000 সামথিং ছিল, এবারে 7000 সামথিং আমরা দেখছি। এসওসি ওইটাতে ছিল ডাইমেনসিটি 8400 আলট্রা বোধ হয়, এটার ক্ষেত্রে আমরা 8500 দেখছি। স্টোরেজ টাইপের ক্ষেত্রে আমরা আগেরটায় 4.0 ছিল, এখানে 4.1 দেখছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি আছে, বাট ক্যামেরাতে আরেকটু বেটার করতে পারতো। আর মানে সেই অনুপাতে দামটা একটু বেশিই বেড়ে গেছে, এখন দামটা কমে আসলেই ওকে, তখন কি আমি বলবো হ্যাঁ গুড ডিল। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো, মানে এখন যে অবস্থা আছে, যে দাম আছে, সেই জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি ব্যবহার করছেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।